আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি গল্প নিয়ে আসলাম। বাংলার নবম শ্রেণীর বাংলা বই থেকে একটি গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম ফুলের বিবাহ। তাহলে চলেন শুরু করা যাক। লেখক পরিচিতি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেই বছরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 33 বছর বয়সে এই পদে চাকরি করে 1891 সালে অবসর গ্রহণ করেন। তিনি পাঠ্য অবস্থায় সাহিত্যচর্চা শুরু করেন। তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবদেশে বাংলা উপন্যাস রচনার প্রতিপক্ষ হিসেবে। 1865 সালে প্রকাশিত তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে হল কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরিউ, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম ইত্যাদি। তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালে 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসীবাবুর ফুলবাগানে বসে একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বর কন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছে। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নয়, ক্ষুদ্র ভিক্ষু, তাহাতে আবার অনেকগুলো কন্যা ভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অত দূর নামিল না। জবা এই বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী, কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাক, প্রায় তাহার বর পাওয়া যায় না। এরূপ অবস্থার সময়ে ভ্রমকরাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর প্রত্যাসন গ্রহণ করিয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়নে অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘোমটা খোলো। লজ্জাশীলা কন্যা কিছুতে ঘোমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলোই বড়ই লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভোগ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকা সন্ধ্যা ঠাকুরানীর দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি, একবার ঘোমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, থাম দিদি, তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার সিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভোগ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ। কন্যা গুণবতী বটে, ঘরে মধুগত। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবে, কড়াই গন্ডা বুঝিয়া দিবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ ঘটকালিটা। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলি, ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদ দান বড়ই গুণ 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 গুণ। ক্ষুদ্র ভিখারী তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর বলিল, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মানুষও শুনতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়া সে সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কুলচার্য মহাশয় শাখা নাড়িয়া পাখা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড়ই কুলীন, কেননা ইহারা ফুলে মেল যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছাময়ীর অসন্তান, তাহার সহস্ত রোপিত। যদি বলো এই ফুলে কাটা আছে, কোনো ফুলে বা কোন ফুলে নাই। যা হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া পো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিলেন।
ভ্রমর বলিল, আজিকালি ফুটিবে। ভ্রমর লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহ যাত্রার উদ্যোগ করিতে লাগলেন। উচ্চঙ্গরা নহবত বাজাতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খাদ্যোত্তরা ঝড় ধরিল, আকাশের তারাবাজি হইতে লাগিল, কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থূলপদ দিবাসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না, কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা, রক্ত জবা, জলজ জবা এবং প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীরদের দল সেকালে রাজাদিদের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেওতি নিতবর হইয়া বলিলেন, সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গর্তের জোর করিয়া চাপা আসিয়া দাঁড়াইল, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে একপাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোনো বিবাহে না তাহারা হুল ফুটিয়া বিবাদ বাধায়। কুরুবক, কুটুস প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্র তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন, তখন হুম করিয়া অনেক মোটদানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউ খুঁজিয়া পাই না। দেখিলাম বর ও বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বর ও বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরী গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভাগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি ইয়ৌগণ স্ত্রী আচার কুসুমলতা সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্পাদন করিলেন। পুরোহিত মহাশয় দুজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছাড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না। জুই কন্যার সয় কন্যার কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে ঘর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুলেকে বালিকা, তাদের যত গুণ তাদের রূপ নহে, এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রইল। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, ওঠ, বাড়ি যায়, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্প বাষ্প কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। সেই রম্য বাসর কোথায় গেল। সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে, সেখানে স্মৃতির দর্পণ তলে ভূতসাগর গর্বে, যেখানে রাজা প্রজার পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্র গিয়াছে বা যাইবে, সেখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, উঠো না, কি করছো। আমি বলিলাম, দুধ পাগলে, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম ঘেঁষে হেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা। আমি বললাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের। আমি বলি কি, আমি যে ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি দেখিলাম, সেই মালায় আমার বোর কন্যা রইয়াছে। এবার আমরা শব্দার্থ পড়ব। কন্যাভারগ্রস্ত মানে বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী, অর্থে সম্বন্ধের। বিয়ের কন্যাকর্তা মানে কন্যার অভিভাবক। পত্রাসন মানে পাতার উপর আসন। অবগুণ্ঠনবতী মানে ঘোমটা দেওয়া। ইয়ার কি মানে বন্ধুদের সঙ্গে করা যায় চলে এমন আলাপ। সন্ধ্যা ঠাকুরানী দিদি, এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। পরিমল মানে সুগন্ধ। গঙ্গোপাধ্যায় মানে গন্ধের রাজা বোঝাতে। কুলচার্য মানে কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। পাঞ্চামালি মানে যে মাল ইচ্ছেমতো ফুল ফোটাতে পারে। খদ্দায়েত মানে জননী পোকা। ইয়ৌগণ মানে সধবা নারী। কোমল কাকা মানে কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে।
ধন্যবাদ বন্ধুরা। আমার পড়াটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।